একবার আল্লাহ ডাক দিলে নাকি হাজার কোটি প্রফেসর ইউনূসের সরকার ফাংশন করতে পারতেছে না। কেন পারতেছে না? স্লো অনেকে বলেন। কয়টা কারণ আছে, কারণগুলো একটা ব্যাখ্যা করি। আপনারা দেখবেন যে শুধু ফাংশন করতে পারতেছে না তাই না, প্রফেসর ইউনূসের সরকার কোথাও কোথাও আওয়ামী লীগকে পুনর্বাসন করিচ্ছে। ও তো ছাত্রলীগ পরিচয় ছাইরা দিয়ে সমন্বয়ক পরিচয় নিছে। আপনারা সেই সমন্বয়ক পরিচয় দেখেন না কেন? ও এক, এবং এই জন্য আমি বলছি যারা সাবেক ছাত্রলীগ এদেরকে জীবনে কেউ কোনোদিন বিশ্বাস করবেন না, জীবনে বিশ্বাস করবেন না। ছাত্রলীগের যে একবার নাম লেখাইছে ও অমানুষ, যে সার্জিস, আসাদ আব্দুল্লাহ, এরাও ছাত্রলীগ। এদের বিষয়ে যদি বাংলাদেশের নাগরিকরা সচেতন না হয়, সাবধান না হয়, যে ছেলেটাকে পিটায়ে মারা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে ছাত্রলীগ না বলে ছাত্র সমন্বয়ক কেন বলছেন না? ডিবি হারুনের ভাতের হোটেল থেকে মানুষ বেঁচে ফিরলেও মেধাবীদের ভাতের হোটেল থেকে কেউ বেঁচে ফেরে না। তবে এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়কদের দোষী সাব্যস্ত করছেন অনেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা এখন এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছে, আপনাদের মাঝে হাজির হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে নরকীয় হত্যাকাণ্ডের শিকার হয়েছেন মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি, এক যুবক, যার নাম হচ্ছে তোফাজ্জল হোসেন। তোফাজ্জল হত্যাকাণ্ডের বিষয়টি নিয়ে পুরো দেশ এখন রীতিমতো তোলপাড়। কে বা কাহারা তোফাজ্জলকে হত্যা করলো, কী কারণে, আপনারা সকলেই ইতিমধ্যে জেনেছেন, কিন্তু যেটা জেনেছেন সেটা আসল ঘটনা নয়। তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনার পিছনে রয়েছে অন্য এক রহস্য। বেরিয়ে আসলো এবারে সেই চাঞ্চল্যকর তথ্য। জানা গেল কী কারণে তোফাজ্জলকে মারা হয়েছে এবং তোফাজ্জলকে মারার জন্য কারা নির্দেশ দিয়েছে। কঠিনভাবে ফেঁসে যাচ্ছে কয়েকজন ছাত্র নেতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, কঠিনভাবে ফেঁসে যাচ্ছে কয়েকজন ছাত্র নেতা তোফাজ্জল হত্যাকাণ্ডের এই ঘটনাকে কেন্দ্র করে। চলুন কথা না বাড়িয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসি, তারপরে কথা বলি। সবচেয়ে জঘন্য, সবচেয়ে বর্বর, সবচেয়ে নির্মম যে এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত করেছে শিক্ষার্থীরা। যে শিক্ষার্থীরা এত রক্ত দিল স্বৈরাচার বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে, তারা যে এত রক্ত দিল, সারা দেশের মানুষকে সংগঠিত করলো, স্বৈরাচারের পতন হলো। সেই স্বৈরাচারের পতনের 1.5 মাসের মধ্যে শিক্ষার্থীদের দ্বারা অন্য রাজনৈতিক মতাদর্শ অথবা সন্দেহবশত কোনো ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার মতো ঘটনা ঘটল। প্রথম হত্যাকাণ্ডটি ঘটল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গত 7 সেপ্টেম্বর। যে ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হলো তার নাম আবদুল্লাহ আল মাসুদ। আবদুল্লাহ আল মাসুদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা। তার বিরুদ্ধে অনেক অভিযোগ যে সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তাদের উপর আক্রমণ করেছিল। এই অভিযোগগুলো সত্য অসত্য যাই হোক না কেন, ধরে নিলাম তর্কের জন্য অভিযোগগুলো সত্য। তো অভিযোগগুলো সত্য দেখে এখন আপনারা বিজয়ী হয়েছেন আন্দোলনে, শিক্ষার্থীরা বিজয়ী হয়েছেন আন্দোলনে, স্বৈরাচারের পতন হয়েছে। এখন আপনারা যারা পরাজিত তাদের উপরে এইভাবে আক্রমণ করে পিটিয়ে রক্তাক্ত করবেন, আহত করবেন, হত্যার মতো ঘটনা ঘটবে। এই কি কোনো মনুষ্যত্বের কাজ? এই কারণে কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দেশের সব মানুষ সমর্থন করেছে? শিক্ষার্থীদের এই বিষয়টি ভাবতে হবে গুরুত্ব দিয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে রাতের বেলায় এই আবদুল্লাহ আল মাসুদ নামক ছাত্রলীগের সাবেক নেতাকে পিটিয়ে যে হত্যা করার ঘটনা ঘটলো। এই মাসুদ 2014 সালে একবার আক্রান্ত হয়েছিল, তার রক কেটে দেওয়া হয়েছিল, সে একটা পা হারিয়েছে। সেরকম একজন মানুষকে শিক্ষার্থীরা পিটিয়ে হত্যা করলো। গতকাল রাত এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গতকাল 18 সেপ্টেম্বর, গতকাল রাতে আরও 2টি হত্যাকাণ্ড ঘটেছে। একটি হত্যাকাণ্ড ঘটেছে রাজশাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে। 2 জায়গাতেই শিক্ষার্থীরা 2 জনকে পিটিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার নাম শামীম আহমেদ ওরফে শামীম মোল্লা, সেও ছাত্রলীগের সাবেক নেতা। তার বিরুদ্ধে অভিযোগ 15 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপরে যারা হামলা করেছিল তার মধ্যে এই শামীম মোল্লাও ছিল। ধরে নিলাম তর্কের জন্যে, বা সত্যিই হয়তো এই ঘটনাটি এরকম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এই শামীম মোল্লার নেতৃত্বে আক্রমণ করা হয়েছিল। আমি কোনো তর্কে যাচ্ছি না, আমি একেবারে সত্য ধরে নিচ্ছি যে এই অভিযোগটি যে এসেছে এই অভিযোগটি ধরে নিচ্ছি শতভাগ সঠিক। তো শতভাগ সঠিক অভিযোগে এই ছেলেটিকে এইভাবে নির্দয়ভাবে পিটিয়ে হত্যা করলো শিক্ষার্থীরা। আবারও বলি,
যে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব থেকে, তাদের নেতৃত্বে থেকে স্বৈরাচারের গুলির সামনে দাঁড়িয়ে আন্দোলন করে একটি দানবীয় শেখ হাসিনা সরকারের পতন ঘটালো, এই শিক্ষার্থীরা যে নৈতিকতা, যেই সততার উপরে ভিত্তি করে এই আন্দোলনটি সংগঠিত হলো, মাত্র 1.5 মাসের মধ্যে সেই শিক্ষার্থীরা ছাত্রলীগ নেতাদেরকে পিটিয়ে হত্যা করতে শুরু করলো, ছাত্রলীগ নেতা পরিচয় পিটিয়ে হত্যা করতে শুরু করলো। আরেকটি হত্যাকাণ্ড ঘটেছে গতকালকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে। এই ছেলেটির নাম তোফাজ্জল। তোফাজ্জলকে সন্দেহ করা হয়েছে সে হলে চুরি করেছে। এই কারণে একদল শিক্ষার্থীরা তাকে নির্দয়ভাবে পিটিয়ে তাকে হত্যা করেছে। এখানেও ধরে নিলাম সত্যি সে মোবাইল ফোন চুরি করেছে অথবা হলের অন্য কিছু চুরি করেছে। আমি কোনো তর্কেই যাচ্ছি না যে সে চোর কি চোর না। শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী ধরে নিচ্ছে যে অভিযোগ সত্যি। একজন চোরকে ধরে পিটিয়ে হত্যা করার অভিযোগ আপনাদেরকে কে দিয়েছে? কোথা থেকে পেলেন আপনারা এই অধিকার যে আপনারা একজন মানুষকে মনে করবেন যে সে চুরি করেছে অথবা সে সত্যিই চুরি করেছে? তর্কের জন্য বলছি, ধরে নিচ্ছে আপনাদের অভিজ্ঞ অনুযায়ী সে সত্যিই চুরি করেছে। কোন অধিকারে, কোন আইনে, কোন ক্ষমতায় আপনারা এই ছেলেটিকে পিটিয়ে হত্যা করলেন? এখন জানা যাচ্ছে যে সে মানসিকভাবে অসুস্থ একজন মানুষ। তোফাজ্জল সে মানসিকভাবে অসুস্থ হোক, সুস্থ হোক, যাই হোক না কেন, তাকে আপনারা এভাবে পিটিয়ে রক্তাক্ত করবেন কেন? পিটিয়ে আহত করবেন কেন? এই অধিকার তো আপনাদেরকে কেউ দেয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে আপনারা আন্দোলন করেছেন, রক্ত দিয়েছেন, ছাত্রলীগকে প্রতিহত করেছেন, ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছেন। এই ফজলুল হক হলই তো যুদ্ধক্ষেত্র তৈরি করেছিল ছাত্রলীগ। সেখানে তো আপনারাই ছাত্রলীগকে বিতাড়িত করেছেন। ছাত্রলীগের হাতে অস্ত্র ছিল সেদিন, আপনাদের হাতে কোনো অস্ত্র ছিল না, কিন্তু আপনারা তো সাহস নিয়ে প্রতিবাদ করে ছাত্রলীগের সশস্ত্র ক্যাডারদেরকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করলেন। এই গৌরব যাদের, সেই গৌরবধারী শিক্ষার্থীরা কেন তোফাজ্জল নামক একজন সাধারণ মানুষকে, মানসিকভাবে অসুস্থ মানুষকে অথবা সুস্থ মানুষকে চোর সন্দেহে অথবা সত্যিই সে চুরি করেছে, যা কিছুই হোক না কেন, এরকম করে আপনারা পিটিয়ে হত্যা করলেন? রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হত্যা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা হত্যা, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে একজন মানসিকভাবে অসুস্থ তোফাজ্জলকে হত্যা। এই হত্যাকাণ্ডগুলো মানুষকে কি মনে করিয়ে দিবে? মানুষকে মনে করিয়ে দিবে আপনারা ছাত্র আন্দোলন করে বিজয়ী হয়েছেন, বিজয়ী হয়ে আপনারা ছাত্রলীগের মতো ঠিক একই কাজ করছেন। এটা খুব কঠিন। ছাত্রলীগ যে পরিমাণ অপকর্ম করেছে, সেই ছাত্রলীগের ধারে কাছেও অপকর্ম দিয়ে যাওয়া খুব কঠিন, আমি সেটা জানি। সেই কারণে আমি কথা বলতে গিয়ে ছাত্রলীগের সঙ্গে আপনাদের তুলনা করছি না, কখনোই করবও না হয়তো। কিন্তু মানুষ তো তুলনা করবে, মানুষ তো মেলাবে যে ছাত্রলীগ যেভাবে সাধারণ শিক্ষার্থীদের নিপীড়ন, নির্যাতন করতো, হত্যা করতো, ছাদ থেকে ফেলে দিত, গুলি করতো, চাপাতি দিয়ে কোপাতো, মানুষ তো অনেক কিছুর সঙ্গে এটা তুলনা করবে। তা আপনারা সেই কাজগুলো কেন করতে গেলেন? আমি দেখেছি 18 তারিখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে একটি প্রতিবাদ দেওয়া হয়েছে গণমাধ্যমে, তাদের প্যাডে বলা হয়েছে এই ধরনের মব জাস্টিস কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ধন্যবাদ জানাই তাদের এই প্রতিক্রিয়ার জন্য, কিন্তু পাশাপাশি এই প্রতিক্রিয়ার মধ্যেই কি তাদের কাজ সীমিত থাকবে? তারা ছাত্রলীগের মতো একটা দানবীয় স্বৈরাচারের পতন ঘটাল, স্বৈরাচারকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করলো, শেখ হাসিনার মতো দানবীয় স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করলো। সেই শিক্ষার্থীরা এই মব জাস্টিস বা কয়েকজন শিক্ষার্থী মিলে পিটিয়ে আরেকজনকে হত্যা করে ফেলছে, এটা ঠেকাতে পারছে না। ঠেকানোর জন্য তাদের কোনো উদ্যোগ থাকবে না। আপনারা সরকারের কাছে বিচার দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু আপনারা তো এখনো মাঠে আছেন, আপনারা তো এখন অনেক কিছু করছেন। তো আপনারা তাহলে এটা প্রতিরোধ করছেন না কেন? কোন শিক্ষার্থী পরিচয়ে কারা সাধারণভাবে ছাত্রলীগের একজনকে পেয়ে বা খুঁজে বের করে তার উপর আক্রমণ করছে, এটা আপনারা অনুসন্ধান করছেন না কেন? এটা আপনারা ধরছেন না কেন? এটা আপনারা ঠেকাচ্ছেন না কেন? সাধারণ শিক্ষার্থী বা যে কেউ শিক্ষার্থী যা কিছুই করুক না কেন, এখন কিন্তু দায় পড়বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের, সমন্বয়কদের উপরে দায় পড়বে যে তারা হয় ঠেকাচ্ছে না, অথবা ঠেকাতে চাইছে না, অথবা তারা উৎসাহিত করছে। মানুষ এভাবেই ভাববে, মানুষের পারসেপশনটা এভাবেই তৈরি হবে। আন্দোলনে বিজয়ী হওয়া এক জিনিস, আর সেই বিজয়কে ধরে রেখে সামনের দিকে সুনামের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাওয়া কিন্তু আরও অনেক কঠিন বিষয়। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মনে রাখতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে মনে রাখতে হবে তারা একটা ন্যায্যতার পক্ষে আন্দোলন করেছিল। সেই ন্যায্যতার পক্ষের আন্দোলনে শ্রমিক, কৃষক, ছাত্র, জনতা সবাই সমর্থন দিয়েছিল। শ্রমিকরা এসে আপনাদের কাতারে দাঁড়িয়েছিল, গুলির সামনে দাঁড়িয়েছিল। সেই শ্রমিক, সেই ছাত্র, সেই মানুষকে, যে কাউকে শিক্ষার্থীরা যদি পিটিয়ে হত্যা করে, শিক্ষার্থীরা যদি তাদেরকে পেটায়, এটা কিন্তু সাধারণ মানুষের কাছে ভালো মেসেজ যাবে না, অত্যন্ত খারাপ মেসেজ যাবে। পায়ের নিচে কারোরই মাটি থাকবে না যদি এটা বন্ধ করা না যায়। মানুষ খুব অদ্ভুত, যেভাবে সমর্থন জানায়, যত দ্রুত সমর্থন জানায় তার চেয়েও দ্রুত গতিতে সমর্থন প্রত্যাহার করে নেয়।
যে মানুষ আপনাদেরকে এখন এই পরিমাণ উচ্চতায় বসিয়েছে, সেই মানুষ যদি দেখে যে আপনাদের দ্বারা অনাচার সংগঠিত হচ্ছে, অথবা আপনারা অনাচার করছেন না কিন্তু আপনাদের উপরে দায় পড়ছে, কিছু সংখ্যক শিক্ষার্থী এই অনাচারটা করছে কিন্তু দায়টা আপনাদের উপরে পড়ছে, মানুষের সমর্থন যদি একবার চলে যায় তাহলে আপনাদের কি ক্ষতি হবে সেটা নিয়ে আমি চিন্তিত না, আমি চিন্তিত দেশের ক্ষতি নিয়ে। সুতরাং এই মব জাস্টিস বা এই পিটিএ হত্যা, এই ধারার বিরুদ্ধে আপনারা একটা কঠোর প্রতিরোধ গড়ে তোলেন। দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করা হয়েছে একটা নিশ্চিত জীবনের জন্য, নিশ্চিন্তে ঘুমানোর জন্য, নিশ্চিন্তে শহরে চলার জন্য। অভিভাবকরা ক্যাম্পাসে তার সন্তানকে পাঠাবে নিশ্চিন্ত থেকে। আপনাদের কেউ কেউ তাকে পিটিয়ে হত্যা করবে এটা ভেবে অভিভাবকরা তার সন্তানদেরকে আন্দোলনে পাঠান নাই, এটা আপনাদের মনে রাখতে হবে, এটা শিক্ষার্থীদের মনে রাখতে হবে। এই আন্দোলনের মূল শক্তি শিক্ষার্থীরা, ছাত্র জনতা তাদের সঙ্গে যোগ দিয়েছে। সেই শিক্ষার্থী কর্তৃক এরকম পিটিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মেনে যে নেওয়া যায় না সেটা শিক্ষার্থীদের বিবেচনায় আসতে হবে, মনে আসতে হবে, মনুষ্যত্বে আসতে হবে, এগিয়ে আসতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে। যদি আপনারা এই ক্ষেত্রে ফেল করেন তাহলে মূল্য প্রথমত আপনাদেরকে দিতে হবে, দ্বিতীয়ত সবচেয়ে বেশি দিতে হবে দেশকে। সুতরাং এখনো সময় আছে, সতর্ক হন। প্রফেসর ইউনূসের সরকার ফাংশন করতে পারতেছে না, কেন পারতেছে না? স্লো অনেকে বলেন, কয়টা কারণ আছে, কারণগুলো একটা ব্যাখ্যা করি। আপনারা দেখবেন যে শুধু ফাংশন করতে পারতেছে না তাই না, প্রফেসর ইউনূসের সরকার কোথাও কোথাও আওয়ামী লীগকে পুনর্বাসন করিচ্ছে। আমি উদাহরণ দিয়ে দেখাই দেবো। হ্যাঁ, আমি এক্সাম্পল হিসেবে আসিফ নজরুলের কথা ধরি। আসিফ নজরুল ভাই আবার মাইন্ড ক্যারিয়ার করেন না। হ্যাঁ, উপায় নাই, আমরা তো বিরোধী দলের দায়িত্ব পালন করতেই হবে, তাই না? সবসময় জিন্দাবাদ দিয়ে গেলে তো চলবে না। প্রথম কারণটা ব্যাখ্যা করি যে কেন ফাংশন করতে পারতেছে না। রাষ্ট্র তো একটা ইনস্টিটিউট, তার একটা শক্তি থাকে, ইনস্টিটিউটের একটা শক্তি থাকে। এটা এক্সাম্পল দিই, এই যে আমার ইউটিউব চ্যানেল 26 লক্ষ সাবস্ক্রাইবার আছে, তাই না? তো সেটা আমি একটা ভিডিও চাইলে সেটা নোটিফিকেশন 26 লক্ষ লোকের কাছে যায়, দেখায় যে পিনাকি একটা ভিডিও চাইছে। তো ইউটিউব নিজেও মানুষকে একবারে আমার ভিডিও রিকমেন্ড করে, বলে যে এটা দেখতে পারো, এটা দেখতে পারো। তো আমার জন্য আবার ইউটিউব একজন ম্যানেজার নিয়োগ করেছে, মানে আমার জন্য ডেডিকেটেড না, ও আরো অনেকের কাজ করে, কিন্তু আমার সাথেও কাজ করে সে। মানে ধরেন মাসে একবার দুইবার করে কথা বলে, মিটিং করে, কেমনে আরো সাবস্ক্রাইবার বাড়ানো যায়, ভিউয়ার বাড়ানো যায়, এটা কিন্তু ওরাই বলে, ইউটিউবই আমার করে দেয়। মানে যাদের 10 লাখের উপর সাবস্ক্রাইবার থাকে তাদের বোধহয় প্রত্যেকের জন্যই করে। তো আবার ইউটিউব ক্রিয়েটর সাপোর্ট আছে, ওইখানে আপনি অনেক কপিরাইট ছাড়া আপনি মিউজিক পাবেন, অনেক ধরনের ট্রেনিং পাবেন, সেখানে অনেক রিসোর্স আছে। এইটা হইতেছে ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট। তো সেরকম রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে। তো আমার চ্যানেল যদি আমি কাউকে দিয়ে দিই, সে যদি আমার চ্যানেলে ভিডিও আপ করতে থাকে, তাহলে দেখবে মানুষ, দেখবে প্রথম, পরে আর দেখবে না। ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্টের উপরে আমার চ্যানেলে আমি পিনাকি ভট্টাচার্য আছি। আমার চ্যানেলের শক্তি ইউটিউবের ইনস্টিটিউশনাল সাপোর্ট প্লাস পিনাকি ভট্টাচার্য একসাথে। রাষ্ট্র এরকম, রাষ্ট্রের একটা ইনস্টিটিউশনাল সাপোর্ট থাকে, তার সাথে আপনার রাজনৈতিক শক্তি যুক্ত হয়, তাইলে রাষ্ট্রের শক্তি প্রবল হয়। হাসিনা ফেলিয়ার কেন হয়েছে জানেন? সে রাষ্ট্রটার দল বানায় ফেলছিল, তাই সে তার দলের যে রাজনৈতিক সাপোর্ট সেটা পায় নাই। গুন্ডা পাইছে, স্তাবক পাইছে, কিন্তু রাজনৈতিক দল পায় নাই। সেই জন্য সে কোনো পলিটিক্সকে ফাইট করতে পারে নাই। প্রফেসর ইউনূসের সরকারও তাই। এটা তো তত্ত্বাবধায়ক সরকার না আগের মতো যে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়ে তাদের ইলেকশন করার জন্য ক্ষমতায় রেখেছে এবং তারে কোনো ডিস্টার্ব দেবে না, তা তো না। এই সরকারে কয়জন উপদেষ্টা আছে যারা রাষ্ট্রের শক্তির উপরে নিজের ক্ষমতাকে যুক্ত কইরা রাষ্ট্রের শক্তি বাড়াইতে পারে? খুব বেশি নাই, আমি নাম কইলাম না, যাই হোক, মন খারাপ করবে আবার অন্যরা। আমি একজনের উদাহরণ দিই, প্রফেসর ইউনূস। উনার রাষ্ট্রের শক্তির উপরে ওনার নিজের ক্ষমতা আছে, ব্যাপক ক্ষমতা আছে, উনি রাষ্ট্রের শক্তিটা বাড়াই দিতে পারেন প্রফেসর ইউনূস। আমি এক্সাম্পল দিই, ধরেন প্রফেসর ইউনূস আরব আমিরাতের কিং এর সাথে আলাপ করছেন, আমাদের প্রবাসী ভাইদের মুক্ত করছেন না, এটা হাসিনা পারতো না, এটা অন্য কেউ পারতো না, এটা প্রফেসর ইউনূসের কারিশমা। এমন একটা কাজ করছে ওই আরব আমিরাত, যে কাজ কখনো তারা করে না। উনার উপদেশটা এরকম কারিশমেটিক হইলে রাষ্ট্র আরো বেটার ফাংশন করতো। আর এটা হইতেছে যারা কাজ করতেছে তাদের ম্যানেজারিয়াল ক্যাপাসিটি। এদের কেউ ম্যানেজার ছিল না, কোনো বিগ ইনস্টিটিউটে কাজ করেনি এরা কোনোদিন, এর কোনোদিন কোনো বিজনেস ট্রেনিংও নাই, ম্যানেজারিয়াল ট্রেনিংও নাই, কাজের পদ্ধতি জানে না, বিগ অর্গানাইজেশন চালানোর অভিজ্ঞতা না থাকার কারণে এই ঘটনাগুলো ঘটছে, চালানো অথবা কাজ না করার অভিজ্ঞতার কারণে। আপনি দেখেন কারোই নাই। কিন্তু আমি আসিফ নজরুল এক্সাম্পল দিয়ে বুঝাই। আসিফ নজরুল মাহবুব মোর্শেদের বাসার চিফ বানিয়েছে। আমি মাহবুব মোর্শেদকে পছন্দ করি, কিন্তু ভালো ছেলে, ভালো লেখালেখি করে এবং তার চিন্তা ভাবনা পরিষ্কার, সব ঠিক আছে, কিন্তু আমি তার ক্যাপাসিটি বাসের চিফ হিসেবে মূল্যায়ন করতে পারবো না। আমি তো সাংবাদিক না, তাই না? কিন্তু আমার সিলেকশনের সময় নিশ্চিত হইতে হবে যে আমার সিলেকশন রাইট। আমি যখন একটা পজিশনে থাকবো, ক্ষমতার পজিশনে থাকবো, আমার সিলেকশন হইতে হবে আনবায়াসড, আমি বায়াসড হইতে পারবো না। আবার দেখেন মাহবুব মোর্শেদ নিজেই কইতেছে যে আসিফ নজরুলের সিলেকশন গুলো ভালো হইতেছে। মাহবুব মোর্শেদ বুঝতেই পারে নাই, যেটা সে নিজে বলতে পারে না, যেহেতু সে আসিফ নজরুলের একজন সিলেকশন। এটা অন্যরা বলবে। এই সিলেকশন নিয়ে অনেক সমালোচনা হয়েছে মাহবুব মোর্শেদের। আবার মোহাম্মদ আজমের সিলেকশন সবাই পছন্দ করছে, যাই হোক,
এতে আসিফ নজরুল আনন্দিত হওয়ার কিছু নেই। আবার কইছে যে বাংলা একাডেমি যেভাবে পছন্দ হয়েছে সেভাবে শিল্পকলা একাডেমিও পছন্দ হবে। হ্যাঁ, ওই আনন্দিত হওয়ার কিছু নাই আসিফ ভাই। নষ্ট করেও দিনে 2 বার ঠিক সময় দেয়, আপনার নষ্ট করি। আপনার ম্যানেজারিয়াল স্কিল একদম 0, 0, সেজন্য আপনি দিনে 2 বার সময় দেন, আপনার ব্যাটারি গেছে। তো যাই হোক, আমি হইলে বাসার সিলেকশন কেমনে করতাম তার একটা মডেল দিই। হ্যাঁ, ইনফ্যাক্ট আমার এই ধরনের কাজ করতে হয় আমার প্রফেশনে, পেশা। আমি এখানে মানে প্যারিসে আমার কোম্পানিতে আমি গ্লোবাল মেডিকেল রিলেশনে কাজ করি। গ্লোবাল মানে কিন্তু সারা দুনিয়া, যেখানে আমাদের কাজ আছে, মানে আমার কোম্পানির কাজ আছে। আমি অফিসের কাজে খুব কমই ট্রাভেল করি, আপনারা জানেন। ট্রাভেল করলে আমি তো বলে দিই আমি কই গেছি না গেছি। আমাকে রিকমেন্ড করতে হয়, ধরা যাক যে হংকং, কোন এক্সপার্ট দিয়ে আমি অ্যাডভাইজারি বোর্ড করবো। অ্যাডভাইজারি বোর্ড মানে যারা পরামর্শ দেয় কোম্পানিকে, ফর্মাল ওয়েতে পরামর্শ দেয়, বিস্তারিত আর গেলাম না। বা ধরুন আফ্রিকার কোন দেশে কোন ডার্মাটোলজিস্ট চামড়ার উপরে ক্লাইমেট চেঞ্জ মানে পরিবেশের পরিবর্তনের ইফেক্ট নিয়ে এক্সপার্ট। কঠিন জটিল বিষয়, কিন্তু আমি হংকংয়ে যাইও না, আফ্রিকায় যাইও না। কিন্তু আমি যেটা রিকমেন্ড করি, যেটা আমার করতে হয় দেশগুলোকে, তার 99% কেসে পারফেক্ট হয়। আমার টুলস আছে, আমি সারা দুনিয়ার ডাক্তার কি করে, কই থাকে, কোথায় চাকরি করে, কোন কনফারেন্সে যাইতেছে, কি পাবলিশ করিচ্ছে, কার সাথে কোলাবোরেশন করিচ্ছে, কার সাথে সে রিসার্চ করিচ্ছে, তার রিসার্চের ফোকাস কি, এমনকি কার কাছ থেকে কত টাকা পয়সা নিয়ে যেতে, এটা এক ক্লিকে বের করে ফেলি। টুলস আছে, যাক সেটা অন্য আলাপ। বাসের সিলেকশনে আসি। আমি যদি আসিফ নজরুল হইলাম নি, তাহলে আমি সাংবাদিক যারা আছে না ফ্যাসিবাদের বিরোধী, তাদের সাথে কথা কইয়া কয়েকটা রিকমেন্ডেশন দিতাম। কইতাম যে আমার একটা বাসসের সিপ লাগবে, কন্ত কারে করা যায়, 2-3টা নাম বলেন তো। তারপরে জিজ্ঞেস করতাম এর নাম কেন কইলেন, তার যুক্তিগুলো শুনতাম, লিখে রাখতাম, সবগুলা লিখতাম, শুনতাম, লিখতাম। কাদের সাথে আলাপ করতাম? কনক সারোয়ারের সাথে আলাপ করতাম, স্বামীর সাথে আলাপ করতাম, তাসনিম খলিলের সাথে আলাপ করতাম, মনির হায়দারের সাথে আলাপ করতাম, শাহেদ আলমের সাথে আলাপ করতাম, ইলিয়াসের সাথে আলাপ করতাম, মুশফিকুল ফজলের সাথে আলাপ করতাম, আরো যাদের নাম বলি না তাদের সাথে আলাপ করতাম, মানে যারা ফেসি বিরোধী এবং আমার যাদের সাথে রিচ আছে, কথাবার্তা হয় আর কি। তারপরে করতাম কি, মতিউর রহমান চৌধুরী মানে মানব জমিনের, তারপর নুরুল কবির নিউজের, মাহমুদুর রহমান ভাই এবং শফিক রহমানকে কইতাম যে আমি সবচেয়ে বেশি রিকমেন্ডেশন আসছে এই কয়েকজনের 3জন বা 5 জনের নাম ওনাদের দিতাম, যে কইতাম যে আপনারা এই 3জন বা 5 জনের ইন্টারভিউ নিয়ে আমাকে একজন বেঁচে দেন। মুরব্বী মানুষ, কোনো সমালোচনা হইতো না। হ্যাঁ, এবং তারপরে যেটা হইতো আমি তার সবাইকে আবার কইতাম যে বুঝছেন এই যে টিচার মুরব্বী না, এই বেঁচে দিছে ওনারে, ঠিক আছে না। এবং দেখতেন সবাই কইতো যে ঠিক আছে, এটা অপছন্দ হইলেও কইতো ঠিক আছে। কিন্তু আসিফ নজরুল সিলেকশন করেছে উনি কারে চিনেন, কার সাথে ওনার সম্পর্ক আছে এর বেসিসে, মানে প্রথমেই বায়াস। এর মধ্যে বিএসএমএম এর ভিসি খসু ভাইকে দিচ্ছেন, সাইদুর রহমান খসু ভাই। আমি ওনার পছন্দ করি খসু ভাইকে, কিন্তু এটা কিন্তু পছন্দ করেনি অনেকেই। মানে বাইর করছে তারা যে গণস্বাস্থ্য আর গণবিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডে আসিফ নজরুল আছে, রেজনা আছে, ফরিদাপা আছে, মানে 3জন আছে এই সরকারের উপদেষ্টা। আর এই গণস্বাস্থ্যের কানেকশনেই খসু ভিসি হয়েছে। আমি একজন খুবই দায়িত্বশীল চিকিৎসক নেতার কাছে শুনছি যে খসু ভাই নাকি বিএনপি পন্থী চিকিৎসকদের বিএসএমএম ছাড়া করার কথা নাকি প্রকাশ্যে বলছেন। সত্য মিথ্যা জানি না, কিন্তু যিনি আমাদের বলছেন তিনি খুবই দায়িত্বশীল মানুষ। আমি আর নাম কইলাম না, কইলে চিনবেন আপনারা, তো উনি না জানে কথা বলবেন না। তো তাইলে তো সিলেকশন আমরা মামুরা হইতেছে, তাই না আসিফ ভাই? হ্যাঁ, সিরিয়াস বায়াস আছে সব সিলেকশনে। এইবার আসেন শিল্পকলা একাডেমির পরিচালক সৈয়দ জামিল আহমেদকে সিলেক্ট করছেন, ওটা নিয়ে কথা বলি। জামিল আহমেদ নিজেই জানাইতেছেন যে তারা আসিফ নজরুল রাজি করেছে, বুঝছাও। আসিফ নজরুল নিজেও জানাইতেছে, ফেসবুকে পোস্ট দিয়ে যে শিল্পকলার সিলেকশন পছন্দ হবে। উনি খুব কনফিডেন্ট। হ্যাঁ, প্রফেসর ইউনূসের সরকার গঠিত হওয়ার আগে উনি কি কইছিলেন, আওয়াজ দিছিলেন যে এই সরকার আমাদের পছন্দ হবে, বুঝছাও। তারপরে কাহিনী কিচ্ছা বাড়াইলো এই সৈয়দ জামিল আহমেদের, দেখলাম উনি বোরকা বিরোধী। তারপরে দেখা গেল মুজিবের মূর্তি ভাঙছে জনতা, ধানমন্দির 32 নম্বর পুড়েছে, আর জামিল আহমেদ কান্দে শেষ আর কি। হ্যাঁ, হাউ মাউ করে কান্দে শেষ, পারে তো গড়াগড়ি দেয় আর কি। আমি এটা গুগল করে দেখলাম উইকিপিডিয়ায় যে মালতে কে, আসেন আমরা একসাথে পড়ি গুগল থেকে, উইকিপিডিয়া থেকে লিখিচ্ছে উইকিপিডিয়ায় 1975 সালে তিনি ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন থেকে একটা বৃত্তি লাভ করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের অনার্স পড়া বাদ দিয়া দিল্লির ন্যাশনাল স্কুল অফ ড্রামাতে যোগদান করেছে। তারপর 1975 থেকে 78 পর্যন্ত 3 বছর উনি পড়াশোনা করেছে। তারপর ইব্রাহিম আলকাজি এবং বিবি কারান্তের অধীনে আরো 1 বছর শিক্ষানবিশ ফেলো হিসেবে কাজ করেছে 4 বছর। আলকাজি তাকে ওয়েস্টার্ন থিয়েটারের ব্যাপারে এবং কারান তাকে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী থিয়েটারের ব্যাপারে সম্যক জ্ঞান নাকি দান করেছে, বুঝছো। ইন্ডিয়া ট্রেন্ড 4 বছর ছিল ওটি। হ্যাঁ, মানে আজিনার পোলা মাইয়া যেরকম ইন্ডিয়াত পড়াশোনা করেছে উনকে আর কি। মানে একটা জিনিস মাথায় রাখবেন যে কে কোটি পড়িচ্ছে তার উপরে তার মাইন্ডসেট তৈরি হয়, বুঝাও। আমার মাইন্ডসেট হচ্ছে বগুড়ার মাইন্ডসেট, রাঁচির মাইন্ডসেট আর প্যারিসের মাইন্ডসেট, কারণ এই জায়গাগুলোতে আমি পড়েছি, বুঝাও। তো মানে বুঝেছেন তো, এই যে ইসলামোফোবিয়া এটা ইন্ডিয়া থেকে শিখিছে, পুরাই ইন্ডিয়ান মাল, পুরাই আওয়ামী লীগ। আর তারে আসিফ নজরুল পুনর্বাসন করেছে। আসিফ নজরুল শুধু পিছে মুজিবের ছবি লাগায় কাম করছে না, বুকের মধ্যে আওয়ামী টানা নিয়ে কাম করছে। উনি লাইভ করে কইছেন যে উনি কাম করে কুল পেতেছেন না, করতেছেন তা কাম। আসিফ ভাই, আমি আর ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে আমাদের কাউন্টার ন্যারেটিভ তৈরি করা লাগবে।
আমাদের 3টা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে পুনর্দখল করা লাগবে, বাংলা একাডেমি, শিল্পকলা একাডেমি আর ইসলামিক ফাউন্ডেশন। আপনি অবলীলায় শিল্পকলা একাডেমিতে পারা আওয়ামী লীগের ইন্ডিয়ান ট্রেন মানুষ বসাই দিলেন, আর কাম করিচ্ছেন। হ্যাঁ, এতগুলা মানুষের রক্তের উপর দিয়ে ক্ষমতা যাইয়া এই কাম করলেন আপনি। উপদেষ্টাগিরি ছাড়লে তো আপনি রাস্তায় হেডপাই পাবেন না আসিফ ভাই, কি অবস্থা হবে আপনি টের পাচ্ছেন না। 7 দিন টাইম দিলাম আপনারে, ওটা হটাবেন, নাইলে টের পাইবেন হাউ মেনি প্যাডিতে হাউ মেনি রাইস। আসিফ ভাই আপনি বলে আমার চিন নাই, আমি গেলে যখন ধরুন না ক্যাপচপের কামড় দিয়া ধরুম, হ্যাঁ, পরে আর সরি করার টাইম পাবেন না, সেজন্য 7 দিন সময় দিয়ে দিলাম। আর আমি আমার এপিসোডের শেষে একজন শহীদের গল্প বলি, আজকে একটা গল্প বলবো। আসিফ ভাই আপনিও শুনেন, কাদের রক্তের উপর দিয়ে আইসা সেই রক্তের সাথে বেইমানি করিচ্ছেন সেটা শুনে নেন। ও তো ছাত্রলীগ পরিচয় ছাইরা দিয়া সমন্বয় পরিচয় নিছে, আপনারা সেই সমন্বয় পরিচয় দেখেন না কেন? ও এক, এবং এই জন্য আমি বলছি যারা সাবেক ছাত্রলীগ এদেরকে জীবনে কেউ কোনোদিন বিশ্বাস করবেন না, জীবনে বিশ্বাস করবেন না। ছাত্রলীগের যে একবার নাম লেখাইছে ও অমানুষ, যে সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, এরাও ছাত্রলীগ। এদের বিষয়ে যদি বাংলাদেশের নাগরিকরা সচেতন না হয়, সাবধান না হয়। যে ছেলেটাকে পিটায় মারা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাকে ছাত্রলীগ না বলে ছাত্র সমন্বয় কেন বলছেন না? পাবলিক গালি দিবে দেখে বলেন। পুরো পেছনের ঘটনা জানতে চাই, একটু খোলাসা করুন। হ্যাঁ, আমি সেটাই বলছি, মানে আমরা না ছাত্রলীগকে পিটায় সব বের করে দিলাম, তাহলে সে ক্যাম্পাসে ঢুকলো কিভাবে? ক্যাম্পাসে ঢুকালো কে? কেমনে ঢুকলো? কে ঢুকালো? কি পরিচয়ে ঢুকালো? সেটাই বলছি। হ্যাঁ, তাকে ছাত্রলীগ পিটায় হত্যা করেছে না, তাকে তার ছাত্রলীগ পরিচয় মুছে দিয়ে নতুন একটা পরিচয় দেওয়া হয়েছে। সে আন্দোলনকারী, সে সমন্বয়ক, সহ সমন্বয়ক, এবং সে এই পরিচয়ে এখন ক্যাম্পাসে থাকে, এবং এই ক্যাম্পাসে থেকে সে এখনো সেই আগের যে খুন করার প্রবৃত্তি, তার যে জিঘাংসা, সেগুলো এখনো তার মধ্যে রয়ে গেছে। এবং আমি এটাই আপনার গত শোতে বলেছিলাম যে যারা ছাত্রলীগ করেছে জীবনের কোনো একটা পর্যায়ে, তারা তাদের মধ্যেকার হিংসাত্মক প্রবৃত্তি, জিঘাংসা, এগুলো কখনোই ছেড়ে দিতে পারে না, ঝেড়ে ফেলতে পারে না। আমি বললেই সবাই মন খারাপ করে। এই যে ছাত্রলীগের 3 নেতা এখানে হত্যায় জড়িত, এদেরকে ক্যাম্পাসে সোশ্যালাইজ করলো কে? ক্যাম্পাসে এদেরকে সাধারণ শিক্ষার্থীর স্বীকৃতি দিল কে? আমি প্রশ্ন করছি। এইখানে ছাত্রদল নেতারা হলে ঢুকতে গেলে, হলে নিজের প্রয়োজনীয় একটা সিটে যদি উঠতে চায়, তাহলে প্রশ্ন তোলা হচ্ছে যে ছাত্রদল হল দখল করতে আসছে, অথবা ছাত্র শিবির হল দখল করতে আসছে। অথচ এই ছাত্রলীগ নেতাদেরকেই, কর্মীদেরকেই এই হলের ভিতরে ঢুকায় রাখছে। সদ্য গণঅভ্যুত্থানে, গণহত্যায় অভিযুক্ত দলের ছাত্র সংগঠনের নেতা কর্মীরা এই হলে থাকছে, কিন্তু অন্য সংগঠনের কেউ গেলে তাদেরকে প্রতিহত করা হচ্ছে। আজকে সার্জিস, হাসনাত আব্দুল্লাহ, তাদের সাবেক পরিচয় কি? এই ছাত্র লীগের যে নেতা হত্যায় জড়িত, গণপিটুনি দিয়ে হত্যা করলো, তার সাবেক পরিচয় যেরকম ছাত্রলীগ, এই হাসনাত, সার্জিস, তাদের পরিচয় ছাত্রলীগ। এবং এরা যৌথভাবে পরস্পরকে শেল্টার দিচ্ছে, পরস্পরকে ব্যাকআপ দিচ্ছে। এই আন্দোলনের শুরুতে, একেবারে শুরুতে আমরা কিছু মানুষ বিরোধিতা করেছিলাম, কয়েকটা কারণে বিরোধিতা করছিলাম। আমরা ভারতীয় পণ্য বর্জন করছিলাম এবং ভারতের রেল ট্রানজিট ঠেকে দেওয়ার, থামিয়ে দেওয়ার, প্রতিরোধ করার হুমকি দিয়েছিলাম। ঠিক সেই সময়ে হঠাৎ করে আদালতে রায় দিল যে মুক্তিযোদ্ধা কোটা বহাল থাকবে, অর্থাৎ এই আন্দোলনের জন্য প্রয়োজনীয় রসদ যোগানো হলো। এরপরে সেই আন্দোলন দানা বাঁধলো এবং সেইখানে আমরা দেখলাম যে ছাত্রলীগের নেতা কর্মীরা বিভিন্ন পদে পদায়ন হলো, এবং সেখানে ছাত্র দলের যুক্ত হওয়া নিষিদ্ধ ছিল, ছাত্র শিবিরে যুক্ত হওয়া নিষিদ্ধ ছিল, এবং ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন সমন্বয় পদে ছিল। আমি আপনাদেরকে বলি কেন এখানে ছাত্রলীগের নেতাকর্মীরা সমন্বয় পদে ছিল। যেহেতু প্রাইমারি লেভেলে আদালতের মাধ্যমে এই আন্দোলনের সূত্রপাত হয়েছে, তাই এই আন্দোলন সূত্রপাত হওয়ার পরে এই আন্দোলনকে সঠিক সময়ে নিয়ন্ত্রণ করার জন্য ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মীদেরকে বিভিন্ন জায়গায় বসানো হয়, বসিয়ে তাদেরকে দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা হয়। এবং সেই নিয়ন্ত্রণের প্রমাণ আমরা দেখেছি কিন্তু, যে আইনমন্ত্রী আরাফাত সাহেবদের সঙ্গে সমন্বয়কদের একটা অংশ বসে আন্দোলন বন্ধ করে দিয়েছিল। আজকে সেই সমন্বয়করা 5 তারিখের পরে হঠাৎ করে এসে গণমাধ্যমগুলো তাদেরকে বিখ্যাত বানাই দিল। ওই গণমাধ্যম তো আপনার গণমাধ্যম না, আমার গণমাধ্যম না, ওটা তো শেখ হাসিনার তৈরি করা গণমাধ্যম, তাই না? ওরা তো তাদেরকেই সাপোর্ট দিবে যারা শেখ হাসিনার পূর্ব লিগেসি ধারণ করে। তো যা খুশি, যা হবার তাই হলো, তাদেরকে বিখ্যাত বানাই দিল রাতারাতি। অথচ
অথচ এই গণ অভ্যুত্থানের আগ পর্যন্ত তারা পলাতক ছিল এবং যথাযথ চেষ্টা করছে এই আন্দোলনকে বন্ধ করার জন্য। আজকে সেই সমন্বয়করা শ্রমিক লীগ নেতার বাসায় গিয়ে দাওয়াত খাচ্ছে। এখন আপনারা আমাকে বলেন যে গণহত্যায় অভিযুক্ত দলের শ্রমিক সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকের বাড়িতে গিয়ে মিটিং করছে, তার মানে কি? তার মানে ওই শ্রমিক সংগঠনকে সে, ওই শ্রমিক লীগের নেতাকে সে নিরাপদ মনে করে এবং ওই সমন্বয়কের কাছে ওই শ্রমিক লীগ নেতা নিরাপদ, অর্থাৎ তারা পরস্পরকে নিরাপত্তা দিচ্ছে, সেফটি দিচ্ছে। এই সূত্র ধরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অসংখ্য ছাত্রলীগের নেতা কর্মী এখানে ঢুকে গেছে, তারা সমন্বয়কের ছায়ায় এখানে নিয়ন্ত্রণ করছে, আগের সেই গেস্ট রুম নির্যাতন করছে। এবং দুঃখজনক দেখেন, এই ছেলেটা যাকে মেরে ফেললো তাকে ভাত খাওয়ানো সেই ছেলেটা বলল যে আপনাদের হলের খাবারের মান অনেক ভালো। আমি তাকে নিজে, আমরা প্রেস ক্লাবে দেখেছি, ছেলেটা ভব হয়ে ঘুরে বেড়ায়, হাতে একটা প্লাস্টিকের ব্যাগ থাকে তার হাতে। ওই ব্যাগে কার জন্য বিরুদ্ধে অভিযোগ, সেই ব্যক্তি মানে চুরি চামারি করে আমাদেরকে অনেক সময় বলে যে তারেক ভাই একদিন আমাকে নিয়ে একটা ব্লগ করেন না, ওইরকম সাংবাদিকদেরকেও বলে প্রেস ক্লাবে ঘুরে ঘুরে ব্লগ আমাকে নিয়ে একটা ব্লগ করেন, ঠিক আছে, আমি একজনকে ভালোবাসি তার জন্য এরকম ভাবে আমি আজকে এরকম অবস্থা, আমার এই অবস্থা কে করলো, আমার রিপোর্ট গুলো দেখেন, একটা ব্যাগ নিয়ে ঘুরতো, বুঝতে পারছেন? তো এইরকম একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে পিটায় পিটায় মেরে ফেললো। এবার আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিচ্ছি, আপনারা শুনলে আজব হবেন। আপনার হলো এই যে খুলনা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র, সেই ছাত্র আপনার ওই খুলনার দিকে সমন্বয়করা প্রোগ্রাম করতে গেছে, সেই প্রোগ্রাম করতে গিয়ে সেই ছাত্র কিন্তু এই আন্দোলনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সে একজন মুক্তিযুদ্ধের সন্তান হয়েও এই আন্দোলনের প্রথম থেকে ছিল। যেহেতু খুলনা আমার শ্বশুর বাড়ি, এখানে দায়িত্বশীলরা আন্দোলনকারীরা আমার পরিচিত, তাই এটা আমার কাছে আছে। ওনার ফেসবুকের ঘটনা আমি তুলে ধরছি। উনি সমন্বয়কদের কাছে কয়েকটা প্রশ্ন করেছেন, সারা বাংলাদেশে আপনাদের যে প্রতিনিধি টিম পাঠাচ্ছেন তাদের যাতায়াত, খাওয়া দাওয়া, হোটেল খরচ এগুলো জোগাড় করছেন কিভাবে, একটা প্রশ্ন করেছিল সে। নতুন সরকার ক্ষমতায় আসার নতুন সরকার ক্ষমতায় আসার পরে দুইটা সীমান্ত হত্যা হলো, স্বর্ণা দাস এবং জয়ন্ত, এদের বিষয়ে আপনাদের সরকারের অবস্থান কি? তৃতীয় প্রশ্ন করেছিল, নির্বাচন, বিচার বিভাগ, পুলিশ, জনপ্রশাসন ইত্যাদি কমিশন গঠন করেছে, শিক্ষা ও স্বাস্থ্য কমিশন কেন গঠন করলো না? এরপরে একটা প্রশ্ন করছে, কিন্তু স্বার্থন্যাসী মহল জমি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, উস্কানিমূলক কার্যক্রম করছে সমন্বয়ক পরিচয়ে, এদের বিষয়ে আপনারা নীরব কেন? তারপরে লিখছে মৈত্রী সফরের উদ্দেশ্য কি? এরপরে দিছে মৈত্রী সফরের উদ্দেশ্য কি? এই সফর দিয়ে আপনারা কি অর্জন করতে চান? যে সময়ে নিহতরা এবং আহতরা, নিহতদের পরিবার এবং আহতরা বিছানায় কাতরাচ্ছে, সেই সময়ে এই মৈত্রী সফরের গুরুত্ব কি? এই কয়েকটা প্রশ্ন করার কারণে ওইখানে সমন্বয়করা সহ, ঢাকার সমন্বয়করা সহ ওয়াহিদুজ্জামান, আকরাম হোসেন, রাজ, আবু বক্কর খান, সাহিদ আফরাদি, সর্দার নাদিম, মোহাম্মদ শুভ, নয়ন আহমেদ, রাব্বি সহ আরো অনেক কয়েকজন তাকে বেধড়ক সাপের মতো পিটাইতে তাকে মানে আধা মরা করে ফেলে দেয়। তার গলা টলা এগুলো ছিলে আছে, আমরা এই ছবিগুলো আপনাদের কাছে সরবরাহ করব। এরপরে তাকে থানায় তুলে দেয়। অর্থাৎ এই সমন্বয়কদের যে ক্ষমতা, এই ক্ষমতাকে যদি কেউ প্রশ্ন করে তাহলে তারা ছাত্রলীগের মতো বর্বর হয়ে যাচ্ছে, ছাত্রলীগের মতো হিংস্র হয়ে যাচ্ছে। আমি আজকে এই কথাটা কেন বলছি, যে ওই ছাত্রলীগ নেতাদেরকে এই মুহূর্তে হলে যারা ঢুকাইছে তারা শেখ হাসিনার পেটাত্তা, শেখ হাসিনার রেখে যাওয়া জারজ এবং শেখ হাসিনা রেখে যাওয়ার উত্তরসূরি, যারা শেখ হাসিনাকে পৃষ্ঠপোষকতা করছে। এবং তাদের এই আচরণের কারণে শেখ হাসিনা বলার সাহস পাচ্ছে যে আমি চট করে ঢুকে পাবো। শেখ হাসিনা এই কনফিডেন্সটা পাচ্ছে কিভাবে? আপনাদেরকে আমি প্রশ্ন করছি, গোপালগঞ্জে বিএনপি নেতাদেরকে মারলো, পিটাই মারলো, এই সাহসটা পাচ্ছে কিভাবে? কারণ এখানে এই সুযোগগুলো এই সমন্বয়ক নামের সাবেক ছাত্রলীগ নেতা কর্মীরা দিচ্ছে, যারা শেখ হাসিনার দেওয়া কমিটমেন্ট এখনো বাস্তবায়ন করছে। তাহলে সমন্বয়কদের যদি কেউ চাঁদাবাজি করে, তারা যদি হত্যায় জড়িত হয়, আপনারা সবাই বলছেন ছাত্রলীগ হত্যা করেছে। আমার প্রশ্ন হলো, সমন্বয়ক এই যে ছাত্রলীগ পরিচয় ছেড়ে সমন্বয়ক পরিচয় নিল, ওই সমন্বয়কের নাম নিতে সমস্যা কোথায়? ভয় লাগছে, আতঙ্ক লাগছে। এবং তারা একটা অল্প সময়ের মধ্যে একটা মৌমাছি বাহিনী তৈরি করছে। এই মৌমাছি বাহিনী কেউ এদের সমালোচনা করলেই সেখানে হামলা করতেছে। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, সুপ্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পারলেন কঠিনভাবে ফেঁসে যাচ্ছে ছাত্রনেতা। এই কয়েকজন ছাত্রনেতা যাদের নাম ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে তোফাজ্জেল হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে, আপনারা সকলে হয়তো ইতিমধ্যে সে বিষয়টি দেখেছেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, তোফাজ্জেল হত্যাকাণ্ডের এই ঘটনাকে কেন্দ্র করে স্বীকারোক্তি দিয়েছে আদালতে যে
জালাল আহমেদ, মোহাম্মদ সুমন, মোহাম্মদ মুস্তাকিন সাকিন, আর আল হোসাইন সাজ্জাদ, আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম, এই ব্যক্তিগুলো আটক হয়েছে। ইতিমধ্যে তারা পিটিয়ে হত্যা করেছে তোফাজ্জলকে, তারা সেটা স্বীকারোক্তি করেছে। তো আপনারা আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আপনারা কি বলতে চান, আপনারা কি বলবেন, আপনাদের ওপিনিয়ন কি আসলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আরও অন্য কোনো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিতে চাই আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।